So this is day 2 in Vizag and we are ready to go. গুড মর্নিং। ভাইজ্যাগ সিরিজের সেকেন্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর যেমনটা তোমাদের আগের ব্লগে বলেছিলাম, এই হোটেলটা কিন্তু পুরোটাই ভেজ, তাই ব্রেকফাস্টেও কিন্তু কোনো ননভেজ অপশান ছিল না। তো যা ছিল মোটামুটি সেগুলো দিয়েই আমরা ব্রেকফাস্ট করলাম, যদিও এখানে কিন্তু অপশানস খুবই কম ছিল। তারপর স্নান সেরে আমরা বেরিয়ে পড়লাম 11টা নাগাদ। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন টেনিটি পার্ক। এটা সি ফেসিং একটা আরবান পার্ক, যেটা কৈলাসগিরি হিলসের একদম অপোজিটে। ভাইজ্যাগের যে জিনিসটা আমাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কিন্তু যথেষ্ট পরিষ্কার, এবং এখানে কিন্তু কিছুক্ষণ অন্তর অন্তর কিছু মানুষ এসে রাস্তার পড়ে থাকা পাতা নোংরা সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। কোনো জায়গায় এক ফোঁটা ধুলো পড়ে থাকতে কিন্তু আমি দেখিনি। ইভেন সি বিচগুলো পর্যন্ত ভীষণ পরিষ্কার। তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে, আমাদের এখানের বিচে যেরকম জলের বোতল প্লাস্টিক ইত্যাদি পড়ে থাকে, এখানে কিন্তু একদমই সেরকম কিছু নেই। যাই হোক, আমরা টেনিটি পার্ক চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখান থেকে অসাধারণ একটা পাহাড়ের ভিউ রয়েছে, এবং আরেকটু এগিয়ে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি সমুদ্রটা কত সুন্দর এখান থেকে দেখা যায়। এই দেখো কি সুন্দর সমুদ্রের ভিউ। আমরা নিচে যাব, নিচে গিয়ে তোমাদেরকে আমি আরও সুন্দরভাবে ভিউটা দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর ভিউটা। আমি কিন্তু এখনও পুরোপুরি নিচে নামিনি, আমি এখনও সিঁড়িতে আছি। এই যে এবার আমি পুরোপুরি নিচে নেবে সমুদ্রের পাড়ে। তোমরা বুঝতেই পারছো কি সুন্দর সমুদ্রটা। আমি জানি না ক্যামেরা পুরোটা জাস্টিস করতে পারছে কি না, কিন্তু অবশ্যই চোখে দেখার আনন্দটা তো অন্যরকম। বাট যতটা আমি পেরেছি, আমি যেভাবে দেখেছি তোমাদেরকেও সেভাবেই দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে অনিরুদ্ধ সবার ফটো তুলে দিচ্ছিল। আমারও কিন্তু দারুণ দারুণ ফটো তুলে দিয়েছে। তোমরা যারা আমার ফেসবুক ফ্রেন্ড এবং ইনস্টা ফ্রেন্ড তারা জানো, দেখেছো হয়তো। তো আরেকটা যেটা বলার সেটা হচ্ছে, আমার এই বিষয়টা ভালো লেগেছে, তোমাদের দ্বিমত থাকতেই পারে। ভাইজ্যাগে কিন্তু সমস্ত বিচে স্নান করা অ্যালাউড না। এটা আমার ভালো লেগেছে, কারণ আমার মনে হয় তাতে আননেসেসারি কেয়সটা অ্যাভয়েড করা যায়। সিলেক্টিভ বিচ রয়েছে যেগুলোতে স্নান করা যায়। আচ্ছা, এই যে জাহাজটা দেখছো এটার নাম MV মা। এটি একটি বাংলাদেশি জাহাজ, যেটা 2020 অক্টোবর মাসে বিশাখাপত্তনম পোর্টে এসে নোঙর করেছিল কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য। সেই সময় খারাপ ওয়েদারের জন্য এর 2টি অ্যাঙ্কারই ভেঙে যায়। তারপরেই স্রোতের টানে এটি টেনিটি পার্কের এখানে চলে আসে। তারপর থেকে এটি এখানেই থাকে এবং একটি ট্যুরিস্ট স্পট হয়ে যায়। গল্প করতে করতে অনেকটা রাস্তায় চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে রাস্তা কিন্তু দারুণ। রাস্তার ধারে কি সুন্দর বগেনভেলিয়া গাছ, কি সুন্দর সারি সারি নারকেল গাছ, আর সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে ভীষণ পরিষ্কার। এখানে রাস্তাঘাট ফুটপাত ভীষণই পরিষ্কার এবং ভীষণ সুন্দর। রাস্তার ধারে ধারে টবে করে গাছ বসানো। এইখানে দেখো রাস্তাটা কি সুন্দর, দুধারে গাছ। আর এই আমরা আমাদের নেক্সট স্পটে চলে এসেছি। এইখানে গাড়ি থাকবে। এটা হলো থোতলাকোন্ডা, এটা আমাদের নেক্সট স্পট। এইটাও কিন্তু একটা মারাত্মক হিস্টোরিক জায়গা। থোতলাকোন্ডা, যার অর্থ হলো হিল অফ ট্রাফস, এটি একটি 2000 বছর আগেকার মনেস্ট্রি। শুধু মনেস্ট্রি বলা ভুল,
এটি সেই সময় বুদ্ধিজমের একটি কালচারাল হাব বলা চলে। এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই জায়গাটা কিন্তু এক সময় বুদ্ধিস্ট মঙ্কদের পড়াশুনোর জায়গা ছিল, মেডিটেট করার জায়গা ছিল। ভীমলি বিচ রোডে অবস্থিত এই থোতলাকোণটা কিন্তু 1988 থেকে 92 এর মধ্যে কোনো সময় ডিসকভার করে ইন্ডিয়ান নেভি। তারপর থেকেই এটিকে একটি ট্যুরিস্ট স্পটে পরিণত করা হয়। ভাবলেই অবাক লাগে না, আজ থেকে 2000 বছর আগে এইখানেই কিন্তু বুদ্ধিস্ট মঙ্করা মেডিটেট করতেন, পড়াশুনো করতেন। এইখানেই আজ থেকে 2000 বছর আগে মনেস্ট্রি ছিল, আর আজ রয়েছে শুধুই ধ্বংসাবশেষ। আমরা আবার আরেকটা বিচে চলে এসেছি। এখানে কিন্তু অনেকগুলো বিচ রয়েছে। এইটার নাম খুব সম্ভবত ভীমলি বিচ। আর তোমাদের একটু আগেই যেটা বলছিলাম, দেখো বিচটা কিন্তু কি পরিষ্কার। আমাদের এখানের মতো কিন্তু প্লাস্টিক বটলস বা কোনো রকম প্লাস্টিক প্যাকেটস কিচ্ছু পড়ে নেই, পরিষ্কার গোল্ডেন বিচ। হ্যাঁ, নারকেল গাছের পাতা এটা তো খুব ন্যাচারাল ব্যাপার, এগুলো পড়ে থাকতেই পারে, কিন্তু তাছাড়া কিন্তু বিচটা একদম পরিষ্কার গোল্ডেন বিচ। তো এই ছোট ছোট জিনিসগুলো আমার মনে হয় যদি আমাদের এখানেও করা যায়, আমরা করতে পারি, রাদার আমরাই নোংরা করি, আমরাই ডাস্টবিন থাকা সত্ত্বেও যেখানে খাই সেখানেই ফেলে দিই। তো আমার মনে হয় আমরা নিজেদের নেচারগুলোকে চেঞ্জ যদি করতে পারি, তাহলে কিন্তু আমরাও নিজেদের জায়গাগুলো এতটাই সুন্দর করতে পারবো। তোমাদের এ বিষয়ে কি ধারণা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিচ দেখলে, সমুদ্র দেখলে পা না ভিজিয়ে তো আমি থাকতেই পারি না, তাই যথারীতি নেমে পড়েছি। এই বিচেও বেশ কিছুক্ষণ ফটো টটো তুলে নিজেদের মতো সময় কাটিয়ে আমরা এবার যাচ্ছি লাঞ্চ করতে। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু সেই গ্রুপে পড়ি যারা যেখানেই বেড়াতে যাক না কেন বাঙালি খাবার খোঁজে। তোমাদের মধ্যে কারা এইরকম করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। কাজেই আমরা আবারও গুগল করছিলাম যে কোথায় বাঙালি রেস্টুরেন্ট আছে, কিন্তু বাঙালি রেস্টুরেন্ট তো পাওয়া গেল না। একটা নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমরা পেয়েছিলাম, কারণ সত্যি বলতে সাউথ ইন্ডিয়ান খাবার আমাদের ভালো লাগছিল না। তাই ফাইনালি এই নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টটা পেয়ে আমরা কিন্তু বেশ খুশি হয়েছিলাম, এবং এখানকার খাবার কিন্তু খুবই ভালো ছিল। স্পেশালি অড়হর ডালটা, আমার অড়হর ডাল পার্সোনালি খুব প্রিয়। তোমাদের কার কার প্রিয় অবশ্যই আমাকে জানাবে, আর যাদের প্রিয় নয় তারাও জানিও। আমার খুব প্রিয়, তো আমার কিন্তু ডালটা দারুণ লেগেছিল। বাকি প্রতিটা রান্নাই কিন্তু ভীষণ ভালো ছিল। আমরা যখন কেরালা গেছিলাম সেখানকার সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু ভাইজ্যাকের সাউথ ইন্ডিয়ান খাবার আমাদের ভালো লাগেনি। সেই জন্য আমরা এসে থেকেই বাঙালি রেস্টুরেন্ট খুঁজছি, এবং আমরা প্রথম দিনও একটি বাঙালি রেস্টুরেন্ট থেকে জোম্যাটো করে আমাদের হোটেলে অর্ডার করে নিয়েছিলাম। সেখানের খাবারও খুব ভালো ছিল। আর আজকে আমরা যেহেতু বাইরে এসেছি, একটু আউটস্কার্টে এসেছি, এখানে বাঙালি রেস্টুরেন্ট আমরা পাইনি, কিন্তু এই নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবারও কিন্তু ভীষণই ভালো। আচ্ছা, এটা কিন্তু পুরোপুরি আমাদের পার্সোনাল চয়েস। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা সাউথ ইন্ডিয়ান খাবার ভীষণ ভালোবাসো, আমার পরিচিত বহু মানুষ আছেন যারা সাউথ ইন্ডিয়ান খাবার ভীষণ ভালোবাসে, তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আমাদের পছন্দ হয় না, কারণ ওদের খাবারে একটু বেশি টক ব্যবহার করা হয় বা কিছু, সেই জন্য আমাদের টেস্ট বাডসের সাথে যায় না, তাই আমরা অন্য কিছু অপশন খুঁজেছি। যারা তোমরা ভালোবাসো তাদের কিন্তু এখানে খেতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এরকম মাছটা তুলে বল যে আমি বাসা ফিশ খাচ্ছি। বল আমি বাসা ফিশ খাচ্ছি। তুলে বল আমি বাসা ফিশ খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের এবারের ডেস্টিনেশন কৈলাসগিরি। আর দেখো রাস্তাটা কি সুন্দর, রাস্তার ওই পাশে সমুদ্র, আর এদিক দিয়ে গাড়ি নিয়ে আমরা যাচ্ছি। আর আবারও বলছি, রাস্তাটা দেখো কি পরিষ্কার, ইভেন ফুটপাথটাও কিন্তু ভীষণ পরিষ্কার।
এবার আমরা কৈলাসগিরি রাস্তায় উঠে গেছি। কৈলাসগিরিতে তোমরা দুভাবে যেতে পারো, এক গাড়ি নিয়ে আর নয়তো কেবল কার করে। আমাদের কেবল কারে যাওয়ার ভীষণ ইচ্ছে থাকা সত্ত্বেও এত লাইন ছিল যে আমরা গাড়িটাই চুজ করলাম। গাড়ি কিন্তু একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্তই যাবে, তারপর থেকে তোমাদের পায়ে হেঁটে উঠতে হবে। আর এক্ষেত্রে বলে রাখি, পায়ে হেঁটে উঠতে হলে বয়স্ক যারা বা যাদের পায়ের সমস্যা আছে তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে, কারণ রাস্তাটা কিন্তু বেশ খাড়া। তবে চিন্তার কোনো কারণ নেই, যারা পুরোটা উঠতে পারবেও না তাদের জন্য কিন্তু নিচে বসার ব্যবস্থা রয়েছে। নিচে অর্থাৎ গাড়ি তোমাদের যে জায়গা পর্যন্ত নিয়ে যাবে সেখান থেকে নেবেই কিন্তু একটা পার্ক রয়েছে যেখানে বসার জায়গা রয়েছে, সেখানে তোমরা বসতে পারো। উপরে উঠে তোমরা যেটা দেখতে পাবে সেটা হলো এই সুন্দর শিব দুর্গার মূর্তি। আরও একটা জিনিস, সেটা হচ্ছে উপর থেকে ভাইজ্যাক শহরটা ঠিক কেমন লাগে দেখতে সেটাও তোমরা দেখতে পাবে। আমরা দেখতে পাইনি কারণ সেদিন কুয়াশায় ঢাকা ছিল। এখানে কিন্তু একটা টয় ট্রেন রাইডও হয়, যেটা আমরা করতে পারিনি কারণ আমাদের টাইমের সাথে ম্যাচ করেনি। দেখতেই পাচ্ছ এই টয় ট্রেনটা এসে দাঁড়ালো, এটা একটা রাইড কমপ্লিট করে এসে দাঁড়ালো। এখানে কেবল কারে উঠতেও পারো, নামতেও পারো, আবার তোমরা চাইলে গাড়ি করে উঠে কেবল কারে নামতেও পারো। আমরা দুটোর একটাও করতে পারিনি, মানে কেবল কারে ওঠা নামা এই দুটোর একটাও করতে পারিনি কারণ কেবল কারের প্রচণ্ড লাইন ছিল। গাড়িটা তোমাদেরকে নামিয়ে একটু নিচে পার্কিংয়ে দাঁড়াবে, তাই ফেরার সময় আরও কিছুটা রাস্তা নেমে আসতে হবে। আর সেই রাস্তায় নামতে নামতেই আমরা এই ভিউটা দেখতে পেলাম। আস্তে আস্তে তখন সন্ধে নেমে আসছে, বেশ কিছু আলো জ্বলে উঠেছে, তাই ভাইজ্যাক শহরটা তখন ওপর থেকে এই রকম দেখতে লাগছিল। আজ আমাদের ঘোরা এখানেই শেষ। আমরা এবার হোটেলের পথে। হোটেলে গিয়ে আমরা কি করছি সব তোমাদের সাথে শেয়ার করব, তাই তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আমরা যেহেতু ভাইজ্যাকে 3 দিন ছিলাম, তাই আমরা একদিনে সব জায়গা কভার করিনি। প্রথম দিন যেমন তোমরা দেখেছো আমরা আরকে বিচ সংলগ্ন মিউজিয়ামগুলো কভার করেছিলাম। আচ্ছা, একটা কথা বলে দিই, আমাদের হোটেল থেকে আরকে বিচের ডিস্টেন্স ছিল 1.2 কিলোমিটার, তাই আমরা কিন্তু আরকে বিচ যাওয়ার জন্য গাড়ি করিনি, আমরা অটো করেই যাতায়াত করেছি। ওই মিউজিয়ামগুলো এবং আরকে বিচ সবটাই আমরা অটো করেই ঘুরেছি। আজকে যেহেতু আমরা একটু দূরে এসেছিলাম এবং কালকেও আমরা দূরেই যাব, তাই আজ কালের জন্য আমরা গাড়ি বুক করেছি। আমার প্রথম ভিডিও দেখে অনেকেই আমাকে মেসেজ করছো যে ভাইজ্যাকে গেলে কীরকম খরচ। তো আমি যেহেতু সমস্ত কিছুর খরচ ভিডিওতে মেনশন করছি না, তাই তোমরা আমাকে কমেন্টে জানাও। তোমরা যদি জানতে চাও আমি তাহলে একটা ডিটেল ভিডিও করব যেখানে আমরা যেভাবে ঘুরেছি, যেভাবে গেছি, যেভাবে থেকেছি, খেয়েছি, তার কি খরচ হয়েছে সেটা আমি বলে দেব। তাহলে তোমরা একটা আন্দাজ করতে পারবে যে কিভাবে কতটা খরচ হতে পারে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের পার্টে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।